আজ বাংলা ক্লাসে বাংলা ব্যাকরণের বাক্য সম্বন্ধে আমরা আলোচনা করব। এই বাক্য সম্বন্ধে আলোচনা প্রথম পর্বে আমরা কি আলোচনা করেছিলাম? বাক্য নির্মাণের শর্ত আলোচনা করেছিলাম। তো আজকে এই বাক্য যে ক্লাস, সেই বাক্য ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা বাক্যকে প্রথাগত ব্যাকরণে কিভাবে বিভাজন করা হয়েছে এবং আধুনিক ভাষাবিজ্ঞানের নিরিখে কিভাবে বাক্যকে বিশ্লেষণ করা হয়েছে তা আমরা দেখব। দেখো, আমরা একটা সার্থক বাক্য নির্মাণ করতে শিখে গেছি। তো আমি একটা বাক্য তোমাদের উদাহরণস্বরূপ নিচ্ছি। দেখো, সচিন ভালো ক্রিকেট খেলে, এটা একটা বাক্য, ঠিক তো? দেখো, আমি এখানে লিখে দিয়েছি এই বাক্যের দুটি অংশ। একটা দেখো সচিন আর একটা ভালো ক্রিকেট খেলে। তো এই যে দুটি অংশ, এই দুটি অংশের দেখো, প্রথম একটা অংশ আমি সচিন এটা বলেছি উদ্দেশ্য বা সাবজেক্ট, আর দ্বিতীয় যে অংশটি ভালো ক্রিকেট খেলে এটা হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। তাই আমরা কি জানবো? এই প্রথাগত ব্যাকরণে বাক্যের যে দুটি ভাগ, সেই দুটি ভাগ আমরা পেলাম। একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য আমরা কাকে বলবো? দেখো, উদ্দেশ্য কাকে বলছি আমরা, বা সাবজেক্ট কাকে বলবো? দেখো, সচিন ভালো ক্রিকেট খেলে, আমি যে উদাহরণটা দিয়েছি এখানে সচিনকে আমি উদ্দেশ্য বলছি। কেন উদ্দেশ্য বলছি? কারণ দেখো, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়। তাহলে এখানে সচিনের সম্পর্কে বলা হচ্ছে কি, সচিন ভালো ক্রিকেট খেলে, এই সচিন সম্পর্কে কথাটি বলা হচ্ছে, তাই আমরা সচিনকে কি বলছি? উদ্দেশ্য বলছি। এর পরবর্তীতে আমরা দেখো যে ভাগটা করেছিলাম কি, ভালো ক্রিকেট খেলে, এটাকে বলেছি বিধেয়। কেন বলছি? কারণ দেখো, ভালো ক্রিকেট খেলে, কে ভালো ক্রিকেট খেলে? এখানে কার সম্বন্ধে বলছি? সচিন সম্বন্ধে বলছি। তাহলে সচিনটা কি? উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। খুব সাধারণভাবে আমরা শিখে নিলাম কি, যে উদ্দেশ্য আর বিধেয় কাকে বলে। এরপরে আমরা জানবো কি, যে এই উদ্দেশ্য আর এই যে বিধেয় আমরা যে জানলাম, অর্থাৎ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাকে উদ্দেশ্য বলছি, আর উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় তাকে বলছি আমরা বিধেয়। তাহলে এই উদ্দেশ্য আর বিধেয় এর তো একটা নির্দিষ্ট গঠন আছে। তো এদের কি গঠন আছে এটা আমরা জানব। দেখো, প্রথম আমরা উদ্দেশ্য গঠন কৌশল সম্পর্কে আমরা জানছি কি সেটা দেখো, দুটি উদাহরণ আমি নিয়েছি। একটা হচ্ছে কি, নবীন ভালো লেখেন, আর একটা কি নিয়েছি, বাঙালি কবি নবীন ভালো লেখেন। দেখো, দুটি উদাহরণ আমি তোমাদের পাশাপাশি দিয়েছি, কি নবীন ভালো লেখেন আর বাঙালি কবি নবীন ভালো লেখেন। দেখো, দুটি একটা সার্থক বাক্য দুটি, কিন্তু দুটিতে কিছু কিছু যোগ হয়েছে। দেখো, নবীন ভালো লেখেন, এখানে কি নবীন, আমরা এখানে উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। তা আমরা বিধেয়ের অপশনটা যাব না, আমরা শুধু উদ্দেশ্যটা আলোচনা করবো। তো কি নবীন এখানে একটা উদ্দেশ্য, একটা উদাহরণের। দ্বিতীয় যে উদাহরণটা সেখানেও নবীন আছে, তার আগে কি আছে? বাঙালি কবি আছে। তাহলে এটাই হচ্ছে এই দুটি উদাহরণের মধ্যে পার্থক্য, কি একটাতে শুধু নবীন আছে, একটাতে বাঙালি কবি নবীন আছে। তাহলে দেখো, যেটা প্রথমে যেটা নবীন ভালো লেখেন, এখানে এই নবীন এটাকে আমরা উদ্দেশ্য বলছি, আগে জেনেছি। সচিন ভালো ক্রিকেট খেলে, তো এখানে নবীন হচ্ছে কি সরল উদ্দেশ্য। কেন? দেখো, উদ্দেশ্য যদি একটি মাত্র পদ দ্বারা গঠিত হয়, এখানে
নবীন হচ্ছে বিশেষ্য পদ, ঠিক আছে, বা একটি মাত্র বিশেষ্য পদ। তাহলে উদ্দেশ্য যদি একটি মাত্র পদ দ্বারা গঠিত হয় তাহলে তাকে সরল উদ্দেশ্য বলবো, সরল, তাহলে তাকে সরল উদ্দেশ্য আমরা বলছি। কিন্তু দ্বিতীয় যে উদাহরণটা আমি দিয়েছি এখানে দেখো, বাঙালি কবি নবীন ভালো লেখেন, এখানে নবীনের আগে বাঙালি কবি যুক্ত হয়েছে। তাহলে এখানে কি বাঙালি কবি, তাহলে বাঙালি কি একটা বিশেষণ, তাহলে নবীনের একটা বিশেষণ রূপে আমরা ব্যবহার করছি কি বাঙালি কবি, বাঙালিটা আমরা বিশেষক হিসেবে ব্যবহার করছি। তাহলে কি হচ্ছে এখানে উদ্দেশ্যকে আমরা এটাকে বলছি কি উদ্দেশ্য প্রসারক, সম্প্রসারক, এটাকে আমরা বলছি কি উদ্দেশ্য সম্প্রসারক। আর নবীন হচ্ছে কি উদ্দেশ্য। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এই যে উদ্দেশ্য অর্থাৎ এখানে যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে কি সম্প্রসারিত করছে, তাই আমরা এটাকে বলছি সম্প্রসারিত উদ্দেশ্য। তাহলে সম্প্রসারিত উদ্দেশ্য কাকে বলবো আমরা, দেখো এই সংজ্ঞার মধ্যে মানে উদাহরণের মধ্যে আমরা কি সংজ্ঞাটা পেয়ে যাব। কি সরল উদ্দেশ্য যদি এক বা একাধিক বিশেষণ বা বিশেষণ স্থানীয় পদ দ্বারা, এখানে দেখো সরল উদ্দেশ্য হচ্ছে নবীন ভালো লেখেন, নবীন হচ্ছে সরল উদ্দেশ্য। তাহলে সেই সরল উদ্দেশ্য যদি এক বা একাধিক বিশেষণ বা বিশেষণ স্থানীয় পদ, এখানে বাঙালি কবি এগুলো কী হচ্ছে বিশেষণ বা বিশেষণ স্থানীয় পদ দ্বারা কী হচ্ছে সম্প্রসারিত হচ্ছে, বা উদ্দেশ্য যদি একটি মাত্র পদ না হয়ে একটা বাক্যাংশ হয় তাহলে তাকে সম্প্রসারিত উদ্দেশ্য বলে। অর্থাৎ উদ্দেশ্য যে গঠন সে উদ্দেশ্য গঠিত হতে পারে এই দুটি ভাবে, একটা যে সরল উদ্দেশ্য হিসেবে গঠিত হতে পারে আর একটা সম্প্রসারিত উদ্দেশ্য হিসাবে গঠিত হতে পারে। বোঝা গেল? এরপরে দেখো আমরা উদ্দেশ্যর গঠনটা পেলাম কি করে হচ্ছে, ঠিক একইভাবে বিধেয়কেও আমরা কি করব, বিধেয় অংশগুলোকে আমরা দেখব। একেও কিন্তু একই উদ্দেশ্যর মতো একেও কিন্তু আমরা দুভাবে গঠিত হতে পারে, এই বিধেয় কিন্তু দুভাবে গঠিত হতে পারে। কি দেখো, নবীন লেখেন, এখানে বিধেয় আগেই বলেছি লেখেন, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় তাকে আমরা বিধেয় বলেছি। তাহলে লেখেন হচ্ছে কি বিধেয়। তাহলে এখানে দেখো শুধু লেখেন বলছে, তাহলে একেও আমরা বলছি সরল বিধেয়। যেরকম উদ্দেশ্য সরল উদ্দেশ্য ছিল, এটা সরল বিধেয়। কেন? কোনো বাক্যের বিধেয়টি যখন একটি মাত্র পদ দ্বারা গঠিত হয় তখন তাকে সরল বিধেয় বলে। ঠিক অপরপক্ষে দেখো, নবীন ভালো কবিতাও লেখেন, এখানে আমরা কি যোগ করেছি ভালো কবিতাও। তাহলে নবীন ভালো কবিতাও লেখেন, এখানে দেখো ভালো কবিতাও লেখেনটা হচ্ছে বিধেয়, আমরা জানলাম আগেও জেনেছি। এটা হচ্ছে একটা সরল বিধেয়। যদি বলি লেখেন ভালো কবিতা, ভালো হচ্ছে কি বিশেষণ, একটা বিশেষণ ব্যবহার করেছে কি ভালো। তাহলে এটাকে ভালো কবিতাও, তাহলে এটা কি হচ্ছে বিধেয় সম্প্রসারক, এটা হচ্ছে বিধেয় সম্প্রসারক। তাহলে আমরা এইটাকে বলছি কি বিধেয় অর্থাৎ সম্প্রসারিত বিধেয়, আমরা এটার নাম দিয়েছি কি সম্প্রসারিত বিধেয়। কেন দিয়েছি দেখো, বাক্যের মূল বিধেয়ের অংশ বা সমাপিকা ক্রিয়াকে যদি কোনো বিশেষণ বা বাক্যাংশের দ্বারা সম্প্রসারণ করা হয় তখন তাকে বলা হয় কি সম্প্রসারিত বিধেয়। যেমন বাক্যের মূল বিধেয় অংশ বা সমাপিকা ক্রিয়াকে যদি কোনো বিশেষণ বা বাক্যাংশের দ্বারা সম্প্রসারণ করা হয় তখন তাকে বলা হয় সম্প্রসারিত বিধেয়। দেখো এখানে লেখেন, এই বিধেয়টাকে আমরা সম্প্রসারিত করছি কিসের দ্বারা, ভালো কবিতা, ফলে হচ্ছে একটা বিশেষণ, তাহলে এটাকে আমরা বলছি সম্প্রসারিত বিধেয়। তাহলে বিধেয় যে দুরকমভাবে গঠিত হতে পারে সেটাও আমরা জানলাম। এরপরে দেখো আমরা এটা জানলাম কি প্রথাগত যে ব্যাকরণ, সেই ব্যাকরণের ভাগে আমরা
এই দুটি জানলাম কি যে উদ্দেশ্য বিধেয় আমরা একটা বাক্যের মধ্যে পাই, দুটি ভাগ আছে। সেই উদ্দেশ্য কিভাবে গঠিত হতে পারে, বিধেয় কিভাবে, সেটা আমরা জানি। এবার দেখো, আধুনিক ভাষা বিজ্ঞানীদের মতে বাক্যের শ্রেণী, অর্থাৎ আধুনিক ভাষা বিজ্ঞানীরাও কি বাক্যের আরো সূক্ষ্ম একটা ভাগ কিন্তু করেছেন। কি সেই সূক্ষ্ম ভাগটা? দেখো এখানে আমরা পাবো সেই উদ্দেশ্য বিধেয়ের মতনই পাবো, কিন্তু আরো একটু সূক্ষ্মভাবে কিন্তু একটা ভাগ তারা করেছেন। দেখো উদাহরণ দিয়েছি আমরা কি, যদি বৃষ্টি আসে আমরা তাহলে তোমার বাড়িতে আশ্রয় নেব। এটা হচ্ছে একটা বাক্য। কি, যদি বৃষ্টি আসে তাহলে আমরা তাহলে তোমার বাড়িতে আশ্রয় নেব। এই যে একটা বাক্য। তাহলে এই বাক্যকে আমি দেখো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে তিনটি অংশে ভাগ করেছি, ঠিক তো? যদি বৃষ্টি আসে একটা অংশ, আমরা একটা অংশ, তাহলে তোমার বাড়িতে আশ্রয় নেব এটা একটা অংশ। দেখো এখানে যদি বৃষ্টি আসে এটাকে আমি বলেছি ক্রিয়া বিশেষণ খণ্ড, আমরা এটাকে বলছি বিশেষ্য খণ্ড, তাহলে তোমার বাড়িতে আশ্রয় নেব এটাকে বলছি ক্রিয়া খণ্ড। অতএব আধুনিক ভাষা বিজ্ঞানীরা বাক্যকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন। কি, বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড আর বিধেয় খণ্ড আর ক্রিয়া বিশেষণ খণ্ড। দেখো এখানে আমরা হচ্ছে বিশেষ্য খণ্ড। কেন? দেখো বিশেষ্য খণ্ড নামে বিশেষ্য হলেও এতে যেমন বিশেষ্য পদ থাকে তেমনি সর্বনাম পদও থাকতে পারে। এখানে আমরা সর্বনাম পদ পাচ্ছি। এছাড়া থাকে বিশেষণ, বিশেষণের বিশেষণ, সংযোজক পদ ইত্যাদিও থাকে। এই খণ্ডে কিন্তু কোনো ক্রিয়া থাকে না। এরপরে তাহলে তোমার বাড়িতে আশ্রয় নেব এটাকে আমরা বলেছিলাম কি ক্রিয়াখণ্ড। তাহলে যা ক্রিয়াকে বিশেষিত করে তাই হলো কি ক্রিয়াখণ্ড, ক্রিয়াকে বিশেষিত করছে। ক্রিয়াখণ্ডের প্রধান উপাদান হলো সমাপিকা ক্রিয়া, যা অনেক ক্ষেত্রে উহ্য থাকতে পারে। এখানে দেখো সমাপিকা ক্রিয়া কি, অর্থাৎ যে ক্রিয়া দেখবে বাক্যের গঠন ও অর্থ পরিপূর্ণতা লাভ করবে, অর্থাৎ আমার আর জানবার কোনো কৌতূহল থাকবে না, তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে কি, তাহলে তোমার বাড়িতে, অর্থাৎ তোমার বাড়িতে আশ্রয় নেব, এটা পূর্ণ হচ্ছে। তাহলে সমাপিকা ক্রিয়া থাকে, অনেক ক্ষেত্রে কি উহ্য থাকতে পারে। এটা ক্রিয়া বিশেষণ, কালবাচক বিশেষণ, গৌণকর্ম, মুখ্য কর্ম ইত্যাদিও কিন্তু এই ক্রিয়াখণ্ডের মধ্যে থাকে। তারপর আমি বলেছি যদি বৃষ্টি আসে এটাকে বলেছি ক্রিয়া বিশেষণ খণ্ড। তাহলে বাক্যের মধ্যে থাকা যে অংশ বা খণ্ডটি মূল ক্রিয়াকে বিশেষিত করে তাই হলো কি ক্রিয়া বিশেষণ খণ্ড। ক্রিয়া বিশেষণ খণ্ডে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া ও সাপেক্ষ অব্যয় থাকতে পারে। যেমন এখানে দেখো যদি বৃষ্টি আসে, এটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। কারণ কি, কারণ এর মধ্যে কি অর্থের পরিপূর্ণতা লাভ করেনি। আমার জানার কিছু ইচ্ছে থেকে যাচ্ছে কি যদি বৃষ্টি আসে তাহলে আমি কি করব, এরকম একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি অসমাপিকা ক্রিয়া। আর কি হচ্ছে এখানে যদি, তবে এগুলো হচ্ছে কি এক একটা সাপেক্ষ অব্যয়, এটাও কিন্তু ব্যবহৃত হচ্ছে। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। অর্থাৎ আধুনিক ভাষাবিজ্ঞানীদের যে বিভাজন তা আমরা জানলাম, যে বাক্যে আধুনিক ভাষাবিজ্ঞানীরা যে বিভাজন করেছেন তাও আমরা জানলাম। অর্থাৎ বাক্যকে আমরা যেমন প্রথাগত ব্যাকরণের বিভাজন দিক থেকে আমরা জানলাম, সেরকম আধুনিক ভাষাবিজ্ঞানীদের বাক্যের যে বিভাজন করেন তাও আমরা কিন্তু এবার জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা কি করব, আমরা বাক্যের যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা এবার বাক্যের যে গঠনগত শ্রেণীবিভাগ সেই গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। আজকে আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করবে। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে।